সেকেন্ড সেমেটিক পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে গল্পটি সেটি হচ্ছে আওয়ার রানওয়ে কাইট। আওয়ার রানওয়ে কাইট থেকে আজকের আমরা আলোচনা করব এমসিকিউ কিরকম ধরনের হতে পারে, পুরো গল্পটা স্যামারি অ্যানালাইসিস করব এবং এর ভিতরে যে এমসিকিউ গুলো পড়তে পারে সেগুলো আমরা আলোচনা করব। আওয়ার রানওয়ে কাইট লুসি মড মন্টেগমেরি ইনি লিখেছেন। লেখিকা হচ্ছে লুসি মড মন্টেগমেরি। 1874 সালে জন্মগ্রহণ করেন এবং 1942 সালে তিনি পরলোক গমন করেন। দ্য অথর অফ ক্যানাডিয়ান অরিজিন, যে অথরটা ছিল আমাদের লুসি মড ছিল আমাদের একটা কানাডিয়ান, অর্থাৎ কানাডায় তিনি বসবাস করতেন। লস্ট হার মাদার অ্যাজ অ্যান ইনফ্যান্ট, তিনি যখন ছোট ছিলেন, খুব ছোট, ইন হার আর্লি এজ হার মাদার লস্ট, তার মা মারা গেছিল, তার মা পরলোক গমন করেছিল। অরফ্যান্ড অ্যান্ড রেইজড বাই দ্য হার ম্যাটার্নাল গ্র্যান্ডপ্যারেন্টস, অরফ্যান তিনি অনাথ ছিলেন, অ্যান্ড রেইজড হার ম্যাটার্নাল গ্র্যান্ডপ্যারেন্টস, তার নানা ম্যাটার্নাল মানে হচ্ছে মায়ের দিক দিয়ে যে গ্র্যান্ডপ্যারেন্টস হয়, ঠাকুর মানে আমরা যেটা দাদু বলি, দাদু দাদুরা তাকে দেখেছিলেন প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে দেখেছিলেন। তিনি অনেকগুলি কবিতা লিখেছেন, যেমন 500 কবিতা এবং 530টা শর্ট স্টোরিজ অ্যান্ড 30টা এসেও লিখেছেন। নোটেবল ওয়ার্ক, তার বিখ্যাত লেখার মধ্যে ছিল অ্যানে অফ গ্রিন গ্যাভেলস, যেটি পাবলিশ হয়েছিল 1908 সালে, রিলা অফ দ্য জ্যাঙ্গল সাইড, যেটা পাবলিশ হয়েছিল 1921 সালে, এমিলি অফ দ্য নিউ মুন, যেটা পাবলিশ হয়েছিল 1923 সালে। এই গল্পটা অ্যাবাউট দ্য অথর এই পর্যন্ত, অথর সম্পর্কে এতটুকুই জানা যায়, এতটুকু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা গল্পের সামারি আলোচনা করব এখন। সামারিটা, দ্য ন্যারেটর হ্যাড নো বডি, ন্যারেটরের কেউ ছিল না। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ইউ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, যেটা ন্যারেটরের কোথায় কেউ ছিল না, ন্যারেটরের খেলার জন্য, টু প্লে উইথ হার অ্যান্ড বিগ হাফ মুনে খেলার জন্য ন্যারেটরের সাথে কেউ ছিল না, অর্থাৎ লেখিকার সাথে কেউ ছিল না। কোথায়? বিগ হাফ মুন আইল্যান্ডে। শি লিভস উইথ হার ফাদার, তিনি দিন কাটাতেন তার বাবার সাথে, অ্যান্ড ব্রাদার ক্লাউড, তার ভাইয়ের নাম ছিল ক্লাউড। আন্ট ইস্টার অ্যান্ড আঙ্কেল ডিক, আন্টি ইস্টার এবং আঙ্কেল ডিক এটা পরবর্তীকালে তাদের সাথে যোগদান, কিন্তু প্রেজেন্টলি তাদের সাথে কেউ ছিল না ইন দা বিগ হাফ মুনে। যখন মেনল্যান্ডের সাথে তাদের সংযোগ হয়েছিল তখন তাদের সবকিছু রিলেশন পেয়েছিল, বাট ইন প্রেজেন্ট ইউনিট ওয়ানে ছিল না। এভরিবডি লাইক হার ফাদার, প্রত্যেকেই তার বাবাকে পছন্দ করতো, অ্যান্ড ক্লাউড হবে। দ্য ন্যারেটরস ফাদার ইজ কিপার, ন্যারেটর ফাদার, কিপার মিনস সার্ভেন্ট, যিনি রক্ষক যিনি দেখাশোনা করেন, সার্ভেন্ট। অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউসের কিপার ছিলেন তার বাবা, ন্যারেটরের বাবা। দ্য ন্যারেটরস ফাদার রিটার্ন স্প্রিং এভরি ইয়ার, তার বাবা ফিরে আসতেন এখানে বিগ হাফ মুন লাইট হাউসে, কখন? স্প্রিং এ। বাট মুভ ইন দ্য মেন আইল্যান্ড ইন উইন্টার, যখন উইন্টার আসতো তখন তারা চলে যেত কোথায়? মেন আইল্যান্ডে। কেন যেত? কেননা সেখানে তারা দিন অতিবাহিত করতে যেত। যখন বিগ হাফ মুনে প্রচন্ড ঠান্ডা তুষারপাত হতো তখন এখানে কষ্টকর থাকাটা, সেজন্য তারা মেন আইল্যান্ডে শিফট করতো উইন্টারের সময়। দিস ইয়ার থ্রো হি রিটার্ন, এই বছর যখন তিনি ফিরে এসেছিল, ইন স্প্রিং ইন দ্য আইল্যান্ড, তারপরে কি করতেন? বসন্তকালে যখন তারা ফিরে আসতেন তারপরে আবার এটা মনে রাখবে, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, স্প্রিং এ তারা ফিরে আসতো, অর্থাৎ বসন্ততে তারা কোথায় আসতো? বিগ হাফ মুন লাইট হাউসে। এবং তারা শিফট করতো কখন? মেন আইল্যান্ডে, ওটা উইন্টারের সময়। দ্য ন্যারেটর ফেল লোনলি, ন্যারেটর যখন এবার ফিরে এসেছিল তখন অনেকটা একাকিত্ব বোধ করেছিলেন, এটা ফার্স্টবার যখন ফিরে এসেছিল। হার ব্রাদার এন্ড সিস্টার ডিও সেইং হাউ ট্রেভেল ইট উড বি লেফট অ্যালোন ইন আইল্যান্ড, তাদের সবাই ছেড়ে চলে গেছে কোথায়? মেন আইল্যান্ডে ছেড়ে, বিগ হাফ মুন লাইট হাউসে ছেড়ে দিয়ে। ওয়ান ব্রাইট হাফ মুন আইল্যান্ড লুক বিউটিফুল, এক সময় খুব সুন্দর দেখাতো বিগ হাফ মুন লাইট হাউসটা। কখন সুন্দর দেখাতো সবচেয়ে বেশি? ইন সামার, গ্রীষ্মকালে সবচেয়ে বেশি সুন্দর দেখাতো। এভরি সামার দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার, প্রত্যেক গ্রীষ্মকালে ন্যারেটর
এবং তার ভাই হ্যাড সাম হবি এন্ড পারসিউ। প্রত্যেকটা নতুন নতুন সবসময় একটা তারা কি করতো, নতুন নতুন তারা হবি জমতো, ইচ্ছা জমতো, হবি মানে ইচ্ছা। টু মেক দেয়ার ফাদার হ্যাপি, তাদের বাবাকে খুশি করে আনন্দিত করার জন্য কোনো না কিছু কিছু করে যান তারা। দে ফ্লিউ ক্রেজি ফর কাইট, তারা এবছরে খুব উৎসাহী ছিল কিসের জন্য, কাইট ঘুড়ি ওড়ানোর জন্য। হোয়েন ক্লাউড লার্ন, যখন ক্লাউড শিখেছিল ফ্লাইং কাইট ফ্লাইং ফ্রম আ বয়, একটা এবারে যখন তিনি ফিরে আসছিল ক্লাউড, তখন তিনি শিখে নিয়েছিলেন, অর্থাৎ ক্লাউড শিখে নিয়েছিল কিভাবে ঘুড়ি ওড়াতে হয়, সেটা একটা ছেলের কাছ থেকে। কোথাকার ছেলে? ইন দ্য মেন আইল্যান্ড, মেন আইল্যান্ডে যে ছেলেটা বাস করতো। দে সিবলিং মেড প্লেন্টি কাইটস, তারা একটা সুন্দর প্লেন্টি একটা সুন্দর একটা ঘুড়ি তৈরি করলো। দ্য ন্যারেটর প্লেড শিবরিকড ম্যানার সিঙ্গলিং সিগন্যালিং ইচ আদার উইথ কাইট, তারা উম, সমস্ত মানে সাজালেন, ডেকোরেট করলেন এখানে। উম, তারা খুব সুন্দর করে ঘড়িটা ডেকোরেট করলেন। কি দিয়ে ডেকোরেট করেছিল? টিনসেল টিনসেল স্টার দিয়ে, চারিদিকে টিনসেল স্টার দিয়ে ডেকোরেট করেছিল ঘড়িটা। অ্যান্ড পুরো ঘড়িটাতে তার মাঝখানে কি করেছিল? নেম লিখেছিল, তাদের সবার নাম, আঙ্কেলের নাম, আন্টির নাম, ফাদারের নাম, ক্লাউডের নাম, অ্যান্ড অ্যাড্রেস দিয়ে ঘড়িটা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছিল। ওয়ান ডে হোয়েন দে আস্কড হার ফাদার অ্যাবাউট ইট, যখন তারা জিজ্ঞাসা করলো এই ব্যাপারে বাবার সম্পর্কে, হি লুকড সো আপসেট, তার বাবা অনেক দুঃখিত হয়ে গেল। দ্যাট দ্য রিক্ট মাইনার্স অ্যান্ড অ্যাড্রেস, ক্লাউড লেট অ্যান্ড ফ্লিপ লেট, এই তাদের নামগুলোকে এক জায়গায় করেছিল। বাবা তাদের আঙ্কেল আন্টির নাম সবার নাম এক জায়গায় করেছিল। ওয়ান ডে হোয়াইল ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যখন একদিন ঘুড়িটি নিয়ে ঘর থেকে বেরিয়ে আসছিলেন, ফ্লিপা ফেল ডাউন, ফ্লিপা পড়ে গেছিল। অ্যান্ড হার্ট আ লট, এবং অনেক কষ্ট পেয়েছিল। এবার কি হয়েছিল? হোয়েন হি ফেল ডাউন অন আ স্টোন, একটা পাথরের উপরে, তখন কি করেছিল ফ্লিপা? হ্যাড আ হোল, মেক আ মেক আ হোল হবে, ফ্লিপা মেক আ হোল, একটা ঘুড়ির ভিতরে একটা গর্ত তৈরি করে দেয়। কিভাবে? তার কোন এলবো লেগে, তার এল এলবো তার এলবো ওই যখন পড়ে গেছিল তখন তার এলবোটা ওই ঘুড়ির ভিতর ঢুকে গিয়ে, এলবো অর্থাৎ কনুইটা ঢুকে গিয়ে ঘুড়িটা ছিঁড়ে গেছিল। টু মেক আপ দ্য কাইট ফাস্ট অ্যান্ড ফ্লাই বিফোর দ্য ওয়াইন্ড ফেল, আর এই সময় যখন এটা হয়েছে তখন তারা খুব মানে খুব সুন্দর একটা বাতাস হচ্ছিল, সেই সময় ঘুড়ি ওড়ানোর জন্য পারফেক্ট সময়। সুতরাং তারা কি করেছিল, তারা দুজনে মিলে তাড়াতাড়ি কিভাবে, যেই ঘুড়িটি ছিঁড়ে গেছিল তখন তারা শত চেষ্টার মধ্যে মানে কিভাবে খুব তাড়াতাড়ি ঘুড়িটি ওড়ানো যায় সেই পরিকল্পনা তারা করতে লাগলো। দে রাস্ট টু দ্য লাইট হাউস, তার ছুটে ছুটে লাইট হাউস যে এলো। ফিক্সড উইথ ইট লেটার, একটা চিঠি দিয়ে এটা ঠিক করলো। দ্যাট দে ফাউন্ড ইন দ্য বুক কেস, তারা খুঁজে পেলো কোথায়? এটা বুক কেসের ভিতরে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে। তারা চিঠিটা কোথায় খুঁজে পেলো? বুক কেস, যেটা তার লেখা ছিল। দ্য দ্য সেম লেটার দ্যাট ইস্টার হ্যাড রিটেন, এই একই ধরনের লেটার ইস্টার লিখেছিল, ইস্টার আন্টি লিখেছিল। ইয়াস ব্যাক হার ব্রাদার, টু আর, তার ভাইয়ের জন্য। টু হার ব্রাদার মানে এখানে হচ্ছে ক্লাউডের ফাদার, ক্লাউডের ফাদারের জন্য লিখেছিল কে? ইস্টার। ক্লাউড অ্যান্ড ফিলিপা হ্যাড প্যাচ উইথ আ লেটার, ক্লাউড এবং ফিলিপা একটা প্যাচ করে চিঠিটা এর সাথে যোগ করলো। সুন ইট ওয়াজ ক্যারিড অ্যাওয়ে অ্যান্ড টু মেনল্যান্ড, এবং সেটা নিয়ে কোথায় চলে গেল? মেনল্যান্ডে। আর লেটার কেম ফর ন্যারেটরস ফাদার, একটা চিঠি বাবার জন্য আসলো। ফর আ মান্থ আফটার ইনসাইডেন্ট, এই ঘটনাটা ঘটার 1 মাস পরে। ফাদার কল্ড ক্লাউড অ্যান্ড ফিলিপা, ফাদার ক্লাউড আর ফিলিপাকে দুজনকে ডাকলো। অ্যান্ড টোল্ড দেম হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে? টু ইস্টার ডেথ, ইস্টার তার ভাই মারা গেছে। অ্যান্ড হার ডটার, এবং তার বোন, হু ওয়াজ দেয়ার কাজিন, যার তার কাজিন ছিল। ইস্টার ন্যারেটে ইস্টার লিখেছিল যে হোয়াট হ্যাড হ্যাপেন টু দেম ইন আর ফ্যামিলি, তাদের ফ্যামিলি যে কি ঘটেছিল সেই ঘটনাটা। ফাদার ন্যারেটেড ফাদার বলল হোয়াট হ্যাড হ্যাপেন ইন হিজ ফ্যামিলি, তার ফাদার তাদের সাথে ক্লাউড এবং ন্যারেটরের পুরো সম্পূর্ণ গল্পটা বলল। ইস্টার ওয়াজ সেম লেটার দ্যাট ইস্টার হ্যাড রিটেন ইয়ার্স ব্যাক হার, তার ভাইয়ের জন্য ইস্টার যে 1 বছর আগে চিঠিটা লিখেছিল সেই চিঠির কোনো খোঁজ পাননি, সেই চিঠির সম্পর্কে তিনি বলেছেন। ফিলিপা হ্যাড পেস্ট উইথ দ্য লেটার, ফিলিপা এই চিঠিটা তার সাথে ঘড়ির সাথে অ্যাডজাস্ট করলো। ক্লাউড অ্যান্ড ফিলিপা জলি কাজিন ইস্ট আন্টা,
আন্ট স্টার। ক্লাউড অ্যান্ড ফ্লিপার জলি আনন্দ করছিল কাজিন স্টারকে খুঁজে পাওয়ার জন্য। আন্ট স্টারকে খুঁজে পাওয়ার জন্য ডিক অ্যান্ড মিমি ডিক অ্যান্ড মিমি ব্যাক টু দেয়ার আইল্যান্ড, তাদের আইল্যান্ডে ফিরে এলো। ফাদার অ্যান্ড ফিলিপা ওয়ার রিলেশন নাও। ফাদার এবং ফিলিপা এখন তারা তারা তাদের ভাই বোনের সম্পর্ক অটুট রাখলো। এখানে মেন যে ক্যারেক্টার গুলো আছে, ক্যারেক্টার হচ্ছে ফিলিপা অ্যান্ড ক্লাউড। দে আর সিবলিংস, তারা ভাই বোন ছিল। ফিলিপা অ্যান্ড ক্লাউড লিভ উইথ দেয়ার ফাদার, তাদের বাবার সাথে অন দ্য আইল্যান্ড, আইল্যান্ডে বাস করতো। শি ইজ 11 নাও, সে ফিলিপা ছিল 11, 11 বছরের। অ্যান্ড ক্লাউড হ্যার ব্রাদার 12, ক্লাউডের বয়স ছিল 12। দে নেভার কল, তারা কোনোদিন ঝগড়া করেনি এমন তাদের মধ্যে। এভরিবডি অন দ্য আইল্যান্ড লাভস দ্য ফ্লাইং কাইটস, মেনল্যান্ডে যারা বাস করতো তারা সবাই ঘুরে বেড়াতে ভালোবাসতো। দে হ্যাড অনলি ওয়ান উইশ দ্যাট দে টু হ্যাড ফ্রেন্ড, তাদের শুধু ইচ্ছা ছিল, ক্লাউড এবং ফ্লিপার ইচ্ছা ছিল এতটুকুই যে তাদের ভাইটা সঙ্গী হোক, তাদের কেউ সঙ্গী হোক। রিলেশন লাইক দ্য চিলড্রেন ফ্রম দ্য মেনল্যান্ড, বাচ্চাদের মধ্যে থেকে। ইস্টার ওয়াজ হিজ সিস্টার, ইস্টার ওয়াজ তার বোন ছিল ইস্টার। অফ হুম হি হ্যাড নো ইনফরমেশন, যে তার সাথে কোনো মানে যোগাযোগ, বাবার সাথে কোনো যোগাযোগ ছিল না, কেন যে বাবা ইস্টার মরে গেছে কিনা এমন কোনো তথ্য তাদের কাছে ছিল না। ফর দ্য মোস্ট পার্ট অফ দ্য স্টোরি, এই গল্পের সবচেয়ে মেন ইম্পর্টেন্ট পার্ট, ইয়ার্স ব্যাক হি হ্যাড কল্ড, 1 বছর হয়ে গেল তারা কখনো ঝগড়া করেনি। উইথ হার নো লং ফর রিলেশন, তাদের এই রিলেশনের জন্য। হি ব্রট আন্টিস্টার, সে যখন ফিরিয়ে আনলো আন্টিস্টারকে, ডিক অ্যান্ড মিমি টু দ্য আইল্যান্ড, আইল্যান্ডে তাদের আবার একটা রিলেশন তৈরি হলো। দে আর চিলড্রেন, তারা বাচ্চা ছিল। আন্টিস্টার হ্যাড ক্লাউড অ্যান্ড ফ্লিপা, জলি কাজিন, তারা আনন্দ করছিল, জলি আনন্দ করছিল কাজিনকে পেয়ে। দে প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল, তারা একটা খুব বড় একটা ইম্পর্টেন্ট রোল এই গল্পে পাঠ করেছে। ইম্পর্টেন্ট কোড, এই গল্পের সবচেয়ে সুন্দর সুন্দর লাইন যেগুলো হচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইনগুলো যেটা দিয়ে প্রশ্ন হতে পারে, এটা হচ্ছে অফকোর্স দেয়ার ওয়াজ নো বডি, এখানে আমাদের জন্য কেউ নেই ফর আস টু প্লে, আমাদের সাথে একটু খেলা করবে। আমাদের এমন কেউ নেই, ন্যারেটর এখানে ইন্ডিকেট করছে যে আমাদের এখানে কেউ নেই যে আমাদের সাথে খেলা করবে একটু। দ্য বিগ হাফ মুন উই জাস্ট হ্যাড টু মেক মোস্ট আওয়ার সেলফ, এখানে তাদের খেলার জন্য তারা কি খেলা করতো, তারা ছিল পাইরেট, পাইরেট কেভস, পাইলট কেপ গেম খেলতো। এই গেমটা খেলার জন্য 3-4 জনের দরকার হয়, কিন্তু তারা ছিল কজন, 2 জন। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ 2 পিপল, দুজনে খেলা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর দেম, তাদের জন্য খুব অসুবিধাই ফেলতো পাইলট গেম দুজনে মিলে খেলার জন্য। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশন, সবার সম্পর্ক, কোনো কাজিন আছে, কারো আন্টি আছে, আঙ্কেল আছে, বাট হোয়াই উই হোয়াই হ্যাড নট উই, আমাদের কেন নেই, তার বাবার কাছে জিজ্ঞাসা করেছিল, তখন বাবা কেঁদে ফেলেছিল। আফটার অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশন, এবং গল্পের শেষে আমরা জানতে পারি যে তাদের সবার সাথে, আন্ট ইস্টারের সাথে তার বাবার মিলিত হয়ে গেছিল, বাট আর ব্রাদার ডেথ, তার ভাই মরে গেছিল। এই গল্পের থিম কি ছিল? দিস স্টোরি স্ট্যান্ড অ্যাক্রস দ্য মেসেজ দ্যাট ফ্যামিলি টাইজ আর ইম্পর্টেন্ট, এই গল্পের সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমরা বিষয়বস্তু শিখেছি সেটা হচ্ছে ফ্যামিলি, প্রত্যেকের জন্য ফ্যামিলি টাই বেঁধে রাখো ইম্পর্টেন্ট, প্রত্যেকের ফ্যামিলির সাথে ফ্যামিলি গাঢ়বন্ধন বেঁধে রাখা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড ভাইটাল লাইফ, এটা একটা বিরাট ভাইটাল প্লে করে আমাদের জীবনে। ইন দ্য কারেন্ট সোশ্যাল মেকআপ হোয়ার কাম অ্যাক্রস মোস্টলি সেপারেটেড ফ্যামিলিজ, কিন্তু এখন আমরা দেখতে পাই 90% ফ্যামিলি সবাই কিন্তু সেপারেট হয়ে যায়। সেপারেট হয়ে গেলে কি হয়, আমরা কিছু বুঝি না, আমরা বড় হয়ে গেছি, আমরা টাইমটা কোনো কাউকে সাথে স্পেন্ড করে নিতে পারি। বাট দ্য লিটল চিলড্রেন হু হ্যাভ দে লিভড ইন হাউস, তারা যে বাড়ি বাস করে, তাদের খেলা করার জন্য লোক থাকে না, তারা বাইরের ছেলে মেয়েদের সাথে খেলতে পছন্দ করে না, তারা পছন্দ করে তাদের নিজের লোক, বিশ্বস্ত লোক, যেটা ভাই হবে, বোন হবে, কাকার ছেলে হবে, কাজিন সিবলিংস, তাদের সাথে খেলতে খুব পছন্দ করে। এটা খুব ইম্পর্টেন্ট, একটা ছেলে ভালো মানুষ করার জন্য এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্লে করে রোল। The back sense of togetherness that the domestic modern mood and living the members of the society, আমরা বাস করি একটা ছোট্ট ছোট্ট ফ্যামিলি নিয়ে, এটা খুব মানে ছেলে মেয়ে মানুষ করার জন্য খুব ডিফিকাল্ট, বাচ্চাদের মন বোঝার জন্য। এই জন্য বেশিরভাগই ছেলে মেয়েরা এখন কি সাইকিয়াট্রিস্ট দেখাতে হয়, কেননা তারা এই সাফার করে যে তাদের খেলার জন্য কেউ নেই, তাদের কথা শেয়ার করার জন্য কেউ নেই, তারা একটু আনন্দ করবে একসাথে, এটা পারে না, সেই জন্য তারা খুব ডিপ্রেশনে ভোগে। It affect relationship with the date once isolated,
দ্য অথরেস হ্যাড লস্ট হার মাদার, যখন তার মাকে হারিয়েছিল ইন হার চাইল্ডহুড বা ছোটবেলায়, দ্য স্টোরি শি হ্যাড টাইড দ্য প্রেজেন্ট ইম্পর্টেন্স অফ ফ্যামিলি। তারপরে সে বুঝতে পেরেছিল যে ফ্যামিলি কতটা ইম্পর্টেন্ট, সেই জন্য এই কবিতাটা, এই গল্পটা তিনি লিখেছেন। শি হ্যাড এ লনলি চাইল্ডহুড, তার একটা খুব একাকিত্ব চাইল্ডহুড বা ছোটবেলাটা ছিল খুব একাকিত্ব। ইন দ্য স্টোরি শি সে টায়ার্ড টু প্রেজেন্ট দ্য নেসেসিটিস বন্ডিং দ্য টুগেদারনেস ইন ফ্যামিলি। একটা ফ্যামিলির সঙ্গে প্রেজেন্টে খুব ইম্পর্টেন্ট জুড়ে থাকে, এটা খুব ইম্পর্টেন্ট সবার জন্য। সেটাই নিয়ে এই গল্পের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট রোল আমাদেরকে লেখক শিখিয়েছেন।